নমস্কার, আনকাটে আপনাদের স্বাগত। আমাদের এই যে আগামী 7ই জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ডাকে যে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, যৌবনের ডাকে জনতার ব্রিগেড, সেই উপলক্ষে আমরা একের পর এক আনকাট করছি। এবং আমাদের আজকের যে আনকাট, সেই আনকাটে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্যের যে মুখপত্র যুব শক্তির সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত। কলতান, আপনাকে আনকাটে স্বাগত। কলতান, আলোচনার প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আপনার 50 দিন 2910 কিলোমিটারের একটা দীর্ঘ পথ, রাজ্যের সমস্ত জেলা জুড়ে এই পদযাত্রাটা হয়েছে। তো এই যে এতটা পথ আপনি অনেকটাই হেঁটেছেন, এই দীর্ঘ পথ হাঁটায় আপনার কি অভিজ্ঞতা যদি একটু বলেন। যাদবপুরের সমাবেশে এটা বক্তৃতায় বলেছিলাম যে এই ইনসাফ যাত্রাটা আমার জীবনে না হলে আমার রাজনীতির জীবনের একটা বড় জিনিস অপূর্ণ থেকে যেত আর কি। গ্রামের গরিব মানুষ কি পরিমাণ যন্ত্রণায় রয়েছেন, এই 50 দিনের এই যাত্রা আমাদের প্রতিদিন চোখে আঙ্গুল দিয়ে সেই যন্ত্রণাগুলো দেখিয়েছে। কোচবিহারে এই যাত্রা শুরু হওয়ার আগে আমাদের ওখানে কমরেডরা বলেছিলেন একদিন আগে আসো, এখানে একটু প্রচার করতে হবে। কিন্তু একদিন আগে পৌঁছে আমরা ওখানে প্রচার করতে পারিনি, কারণ দক্ষিণ ভারত থেকে ওই দিনই মেখলিগঞ্জে পৌঁছানো একজন পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ সেদিন কোচবিহারে পৌঁছেছিল। আমাদের যেতে হয়েছিল সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এটা নতুন নয়, এই পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা নিয়ে এখন অনেক জায়গাতেই আমরা দেখছি এই যন্ত্রণা বাড়ছে। কিন্তু নতুন যে ব্যাপারটা হচ্ছে যে আগে এটা শুধু দক্ষিণ ভারতে বা শুধু পশ্চিম ভারতের দিকে ছিল, যে সোনার দোকানের কারিগর তারা যাচ্ছেন, কি আইটি সেক্টরের কর্মচারী তারা যাচ্ছেন কাজ করতে। কিন্তু এখন বিভিন্ন উত্তর পূর্বের ছোট ছোট রাজ্যগুলো, দক্ষিণ ভারত, উত্তর ভারতের অনেক ছোট ছোট রাজ্যগুলোতেও এত মানুষ চলে যাচ্ছেন বাইরে কাজে, এ অভাবনীয়। মানে যারা সকালবেলা হাওড়া স্টেশনে যান তারা দেখবেন ওই যে দক্ষিণ ভারতে যে ট্রেনগুলো ছাড়ে সকালবেলা 8টায়, মানে জেনারেল কামরাতে ওই ব্যাগপত্র নিয়ে ঠেলে ঠেলে, মানে পুলিশ রীতিমতো মেরে মেরে তাদেরকে কামরায় তুলছে এবং তারা ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন। কাজ কি পাচ্ছেন আমরা দেখেছিলাম চারমিনারের ওখানে মিটিং করতে গিয়ে। আমরা একটা মিটিংয়ে গেছিলাম ডিওয়াইএফআইয়ের। চারমিনারের আশেপাশে 4-5 কিলোমিটার রেডিয়াস জুড়ে অন্তত 3 লাখ 20, 22, 25 বছর বয়সী এই বাংলার ছেলেমেয়েরা থাকে। কি কাজ করে? এইটুকু একটা ঘর, তার মধ্যে 2টো সেলাই মেশিন, বোরখা তৈরি হচ্ছে, ওইটাই তার কাজ। ওই বোরখাটা বিক্রি করে ওরও ভাত জুটছে। এখানে বসিরহাটে, দিনাজপুরে, মালদায়, মুর্শিদাবাদে, কাকদ্বীপ, সাগর পাথরে ওর বাবা মার বাড়ির খাবার ওষুধটা জুটছে। ওইটুকু 2টো সেলাই মেশিনের একটা বোরখা তৈরির কারখানা, এটা 12 বছরে পশ্চিমবাংলায় তৈরি হতে পারেনি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, যার অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না পশ্চিমবাংলায়। এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা আগের নির্বাচনে আমি শ্রীরামপুরে গিয়ে দেখেছিলাম টিউবওয়েলের একটা চাতাল তৈরি হয়েছে। টিউবওয়েলে যেখানে ওই বালতি রাখে তার একটা চাতাল, 4 ফুট বাই 2 ফুট চাতাল, তাতে একটা 6 ফুটের শ্বেতপাথরের ফলক, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গাদা নেতার নাম দিয়ে চাতালটা তৈরি হলো। কিন্তু আজ অবধি গোটা পশ্চিমবাংলায় এই কাকদ্বীপ থেকে কোচবিহার থেকে কলকাতা অবধি যাত্রায় কোনো জায়গায় এই শেষ শিল্প সম্মেলনে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছিলেন, এতগুলো মৌ চুক্তি, এত হাজার কোটি টাকার শিল্প, একটা কারখানার গেট, কারখানার শিলান্যাস, একটা ইট, মৌ চুক্তির কোনো ছবি আমরা হচ্ছে যে দেখতে পাইনি। এই যে গোটা ভাওতা এবং এই যে গোটা একটা স্বপ্নে পোলাও রান্না করে তা ঘি ঢালার মতো আর কি, সেই স্বপ্নটা যখন ভাঙছে তখন আমার রাজ্যের ছেলেমেয়েদের রাজ্যে থাকতে পারছে না। করোনার সময় রেড ভলেন্টিয়ারের কাজ করতে গিয়ে দেখেছি হাজারে হাজারে ফোন আসে যে বয়স্ক বৃদ্ধা বাবা মা এখানে আর তার ছেলে মেয়ে কোথায় বিদেশ বিভুঁইয়ে পড়ে রয়েছে, ওষুধ পৌঁছাতে হবে, খাবার পৌঁছাতে হবে। মানে পশ্চিমবাংলার বৃদ্ধদের থাকার জায়গা হয়ে যাবে কলকাতা শহরটা, অন্যান্য জেলাটা। এই নাইনসাফির বিরুদ্ধে আমাদের ইনসাফ যাত্রা ছিল। কলকাতা শহরে আমার বন্ধুরা, এমনি বেশিরভাগ বন্ধু নেই, বাইরে চলে গেছে। যে কজন আছে 10টায় যদি অফিস হয় সকাল 8টায় বেরোয়, ওই বাইক ট্যাক্সির 2টো চক্কর মেরে অফিসে ঢোকে, আবার সন্ধেবেলা বেরিয়ে আবার 2টো বাইক ট্যাক্সির চক্কর মেরে বাড়ি ফেরে, তবে তেলের খরচটা বাদ দিয়ে ওর কাছে 100 টাকা থাকে। আমাদের সংগঠনের মিটিংয়ে আসছে এক কমরেড, বিএসএনএলের কন্ট্রাক্টর, মানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ছিলেন। তাকে একদিন আমরা এমনি বলছি যাই তুমি রোজ মিটিংয়ে দেরি করে আসো। উনি বললেন যে অফিসে যেখানে কাজ করতে যাই সেখানে তো টাকা পাই না, তারপর বেরিয়ে এসে আরও 2টো কাজ করে যদি অফিসে না আসি, আমার ছোট বাচ্চাটার গুঁড়ো দুধ কেনার টাকাটা আমি হাতে রেখে আসতে পারি না। এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা একদম চোখের সামনে থেকে দেখা আমাদের অভিজ্ঞতা।
স্কুলের বাচ্চাদের ডিম খাওয়াতে হবে, ডিমের জায়গায় কোথাও কোথাও নিউট্রিলা খাওয়াচ্ছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বুনিয়াদপুরে বলছে নিউট্রিলা কোনোদিন আমরা চোখেই দেখি না মিড ডে মিলে, ওই খেতে পালং শাক হয়, ওইটা সিদ্ধ করে ভাত দিয়ে খাইয়ে দেয়। 4 টাকা 48 পয়সা বাজেট, 4 টাকা 48 পয়সা বাজেটে ভাতটা কী করে সেদ্ধ হয় এ আমার ধারণায় নেই, কিন্তু এইটাই চলছে। আর যারা বলছে পয়সা নেই তাদের নেতামন্ত্রীরা জেলে, তার মাইনে 40,000 টাকা করে বেড়ে যাচ্ছে, কোনো একজনের বুকের এই পাটা নেই এটা বলার যে বাড়তি মাইনেটা নেব না, ওইটা দিয়ে মিড ডে মিলের বাচ্চাদের খাওয়ানো হোক, ওইটা দিয়ে স্কুলের কিছুটা উন্নতি হোক, ওইটা দিয়ে রাস্তা হোক, ব্রিজ হোক, কেউ বলছে না, সবাই ওইটা নিয়ে নিচ্ছেন। এই যন্ত্রণা, এইটার বিরুদ্ধে আমাদের লড়াই। আরও একটা মারাত্মক জিনিস যেটা এই প্রজন্মের মধ্যে আমার সরকার রাষ্ট্র ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা অনৈতিক লড়াই, নীতিহীনতা ঢুকিয়ে দিয়েছে। আমি এটা দেখেছি, মানে একদিন কলকাতা শহরে চারপাশে তো এখন ওইসব কলকাতা 2-24 পরগনারও শহরাঞ্চলে বাড়ি তৈরির এইসব শিল্প টিল্প থেকে অনেক মানুষ যুক্ত থাকেন, কোনো অসুবিধা নেই, তাতে যুক্ত থাকতেই পারেন, কোনো কাজ নেই, আমার পরিচিত লোকজনও থাকে। বিকেলবেলা ফুটবলের মাঠে একে অন্যকে পাস দিয়ে গোল করছে যে ছেলেটা, ফুটবল তো আমাদের একতা শেখায়, 11 জন মিলে একটা টিম তৈরি, তার গোল করার এই ঐক্যবদ্ধতা শেখায়। তো বিকেলবেলা দুজনে ফুটবলে পাস দিয়ে খেলছে, রাত্রিবেলা যখন রাত 1টার সময় ওই তৈরি হওয়া প্রমোটিংয়ের ওই যে জায়গা, ওটাকে কি বলে যেন, সিন্ডিকেটের ওই সব কী সব বলে, তার মধ্যে দুজনের মধ্যে মারামারি, আমার নিজের চোখে দেখা, সাইকেলের চেন রড নিয়ে মারামারি করছে ওই দুটো বন্ধু যারা বিকেলে ফুটবলে পাস দিয়ে খেলেছে। একজন যদি আরেকজনকে ওই যুদ্ধে হারিয়ে ওর ইটবালি চুন সুরকির গাড়ি ঢোকাতে না পারে ওই স্পটটায়, তাহলে পরের দিন সকালবেলা তার বাড়িতে বাজার করার ব্যবস্থা থাকবে না। এই যে আমাদের প্রজন্মের মধ্যে এই ঐক্যবদ্ধতা ভেঙে দেওয়াটা, এই যে সংস্কৃতিটা, রাজনীতিটা চালু হয়েছে, এর বিরুদ্ধে ইনসাফ চাইতে আমরা এই ইনসাফ যাত্রাটা করেছি এবং এর চলবে লড়াই আরও অনেক দিন। এরপরেই যেটা আপনার কাছ থেকে যা অভিজ্ঞতা তো শুনলাম, এবার যে মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কর্মসংস্থান, যে ইনসাফ যাত্রা ছিল তার মূল একটা প্রশ্ন ছিল কর্মসংস্থানের দাবিতে, যুবকদের কর্মসংস্থানের দাবিতে। তো এই কর্মসংস্থান ছাড়া এই ইনসাফ যাত্রাতে আর কি কি দাবি আপনাদের ছিল? কর্মসংস্থানের দাবিটা আমরা একদম ফোকাস করেছিলাম পাখির চোখ করে, কারণ বামফ্রন্টের আমলের শেষ 2-3 বছরও যখন খুব টালমাটাল চলছিল, মানে চারিদিকে সব কিছু আটকে দিতে হবে কারণ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হতে হবে, এই একটা পরিস্থিতি যখন ছিল, তখনও 95,000 কোটি টাকার বিনিয়োগ। আর এখন সেটা যে কি হচ্ছে সেটা কেউ জানে না। এগুলো সব ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। যেখান থেকে আমরা ইনসাফ যাত্রা শুরু করলাম, চকচকায়, কোচবিহারের চকচকায় জুট পার্ক হওয়ার কথা ছিল, আজ অবধি হয়নি। 2 দিনাজপুরে ফলের উৎপাদন ভালো হয়, সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হওয়ার কথা ছিল, হয়নি। শিলিগুড়িতে ইলেকট্রনিক্সের কারখানা হয়নি। কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রসারণ, শালমণিতে জিন্দালদের কারখানার প্রসারণ, কিছুই হয়নি। রায়গঞ্জে এমসটাও হয়নি। ফলে এই যে গোটাটা একটা নেই রাজ্যের মধ্যে আমরা বাস করছি, ফলে আমার এখানকার ছেলেমেয়েরা কাজ করতে যাবে কোথায়? 100 দিনের কাজ, যে ইউপিএ 1 সরকার 61 জন বামপন্থী সাংসদ এই 100 দিনের কাজ ছিনিয়ে আনলেন, সেই 100 দিনের কাজে এখন জব কার্ড আমার নামে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটা হয়ে আছে পাড়ার তৃণমূল বিজেপি। এখন এদের তো আলাদা করা খুব মুশকিল, চুরির ক্ষেত্রে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে আছে। 20,000 30,000 টাকা করে এক একজনের টাকা বাকি 100 দিনের কাজ করার পরেও। ফলে এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে, ড্রেন করে দেওয়ার জন্যে আমার রাষ্ট্র আর কি, আমার 2 সরকার, 2 হাতে লাড্ডুর কথা বলে গেছিলেন না প্রধানমন্ত্রী, ওই ওখানে বিজেপি এখানে তৃণমূল, একই রকমভাবে আমাদের মধ্যে নানা রকম ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে। আপনি কোন ভাষায় কথা বলেন, ভাষার মধ্যে আবার আপনি কোন ধরনের উচ্চারণ আপনার ভাষায় আছে, আপনার জাত, আপনার ধর্ম, আপনার পোশাক, আপনার খাবার, আপনার জীবনচর্চা, এইটা দিয়ে মানুষকে ভাগ করানোর চেষ্টা চলছে। আমরা এই কথাটা বারংবার বলেছি, আরও 1000বার বলবো, যে ধর্ম জাত নিয়ে রাজনীতি যে নেতা করছেন, তিনি যদি অন্যের খাবারটা কেড়ে না খান, তাহলে কাল সকালে উনিও যখন বাজারে আলু, পেঁয়াজ, শিম, বেগুন, ফুলকপি কিনতে যাবেন, দোকানদার ওকে ওর ধর্ম জাত জিজ্ঞেস করে জিনিসপত্রের দামটা বলবে না। সকালে যখন রান্নার গ্যাসটা বুক করতে যাবেন, যে তৃণমূলের নেতা মুখে এই ধরনের কথা বলেও আরএসএসের বিভিন্ন মিটিং মিছিলে চলে যাচ্ছেন, হাজারো উদাহরণ আছে এরকম তৃণমূল নেতাদের, আরএসএসের মিটিং মিছিলে সামনের সারিতে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, হাজারো উদাহরণ আছে। সেই নেতাও যখন রান্নার গ্যাসটা বুক করতে যাবেন, দোকানদার বা উল্টো দিকে যিনি আছেন আর কি, যিনি ফোনটা ধরছেন রান্নার গ্যাস বুক করার, তিনি তার ধর্ম, জাত, রাজনীতির দল দেখে তো রান্নার গ্যাসের দামটা ঠিক করবেন। ফলে এই ভাগের রাজনীতিটা বন্ধ করতে হবে। ভাগ আছে মানুষের মধ্যে, আমরা বিশ্বাস করি ভাগ আছে, কিন্তু ওটা তার পোশাকের ওপর নয়, ধর্মের ওপর নয়, জাতের ওপর নয়।
এর দেশের 99% মানুষ নিজেরটা খেটে খান, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন, আর 1% মানুষ রয়েছেন যারা ওদেরটা লুটে খান। ওই খেটে খাওয়া মানুষ 99%, আর তার উল্টো দিকে 1% লুটে খাওয়া মানুষ। আমরা 99%-এর প্রতিনিধিত্ব করছি, এইটা আমরা ইনসাফ যাত্রায় বলার চেষ্টা করেছিলাম। রবীন্দ্রনাথের কবিতা বাদ পড়ে যাবে আসামে বিজেপির সরকার থাকাকালীন, আর রবীন্দ্রনাথ কত ভালো মানুষ ছিলেন ওটা প্রমাণ করতে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে ভাষণ দিতে আসবেন, এই পরিবেশ পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। এই যে হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন, এই সংস্কৃতি আরএসএস চায় না, এবং এই সংস্কৃতি তৃণমূলও চায় না। যদি চাইতো তাহলে ওই দাঙ্গায় উস্কানি দেওয়া সাংসদ তাকে আবার নিজের দলে ডেকে এনে মন্ত্রী বিধায়ক করে দিত না। যারা সব বিজেপিতে চলে গেলেন, দাঙ্গার রক্ত লেগে গেল তাদের হাতে, তারা এই ধরনের উস্কানিমূলক বক্তৃতা করলেন, তাদেরকে আবার নিজের দলে টেনে এনে সুন্দর চেয়ার টেয়ার দিয়ে তৃণমূল বসানোর ব্যবস্থা করতো না। কারণ শোলে সিনেমার মতো সিস্টেম আছে। জেলার সাহেব বলেছিলেন না, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে যাও। একই রকমভাবে মানুষ ভাগের রাজনীতি ওরা করছে, আর আমরা গোটাটাকে এক করতে আনছি ওই 99%-এর পক্ষের লড়াইতে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিগত 50 দিনে 60 দিনে উঠে এসছে বা 2 মাসে উঠে এসছে, সেটা হচ্ছে যে এই যে ইনসাফ যাত্রাতে যত আমরা দেখেছি যেটা, যে যত ইনসাফ যাত্রার সময় বেড়েছে তত ইনসাফ যাত্রাতে মানুষের ভিড় বেড়েছে, মানুষ আরও বেশি বেশি করে ইনসাফ যাত্রার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু যেভাবে মেইনস্ট্রিম মিডিয়াতে এই প্রচারটা উঠে আসার দরকার ছিল সেটা কিন্তু উঠে আসেনি। এই বিষয়ে আপনার কি মতামত? আমার দেশের সমস্ত মিডিয়া চ্যানেল যদি আম্বানি আদানি কিনে নিতে থাকেন, ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে সাধারণ মানুষের যন্ত্রণা, গরিব মানুষের যন্ত্রণার কথা উঠে আসবে না। কারণ আম্বানি আদানি যদি গরিব মানুষের যন্ত্রণার কথা দেখাতে আরম্ভ করেন, তাহলে তো আঙুলটা ওদের দিকে উঠবে, কারণ ওরা তো লুটে খাচ্ছেন। ফলে তার বিরুদ্ধে কথা বলার যে জায়গা, সেটা আমাদের রাস্তাতেই করে নিতে হবে। একটা কথা আছে না ইংরেজিতে, হোয়াট পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিট ক্যান আনডু। ফলে আমরা ওই স্ট্রিটটাকেই বেছে নিয়েছি, যে যা আমাদের এই যন্ত্রণার খতিয়ান হবে আর কি, ওটা আমরা রাস্তার লড়াইতে সেটা হিসেব করব। মিডিয়া সেটা দেখাবে কি দেখাবে না তার ব্যাপার, কারণ মিডিয়ার পলিসি বামপন্থীরা ঠিক করে দেবে না, কিন্তু জনগণের পলিসি কি হবে, যন্ত্রণাক্লিষ্ট মানুষ কিভাবে তার যন্ত্রণার ইনসাফ পাবেন, ওইটা মিডিয়া ঠিক করবে কি করবে না জানি না, ওইটা বামপন্থীরা ঠিক করে দেবে। আমরা যখন শুরু থেকে এই পদযাত্রায় নেমেছি, হাজার হাজার মানুষ এসছেন। আমি আপনাকে একটু পুরনো একটা ইতিহাস মনে করাই। এই যে ব্রিগেড আসছে, তো 2019-এর 3রা ফেব্রুয়ারি একটা ব্রিগেড ছিল। বামপন্থী মানুষজন দাবি আদায়ের লড়াইতে লক্ষ লক্ষ মানুষ যখন ওইখানে এলেন, মাঠ উপচে বাইরে লোক চলে গেল, ওই দিন বিকেলবেলা সিবিআই বা ইডি ঘুম ভেঙে উঠে জামা কাপড় পরে রাজীব কুমারকে ধরতে দৌড়াল। রাজীব কুমার আবার এসে সেজে গুজে মমতা ব্যানার্জির পাশে, মুখ্যমন্ত্রীর পাশে অবস্থানে বসে পড়লেন। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে 5 জন নেতা মন্ত্রী, 2 জন মন্ত্রী, 2 জন বিধায়ক, 1 জন জেলা সভাপতি সম্ভবত তৃণমূলের জেলে। এদের কারুর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একদিনও ধর্ণা দেননি ধর্মতলায় বসে। রাজীব কুমারের জন্য ধর্ণা দিতে হয়েছিল। তার 2টো কারণ ছিল। এক হচ্ছে ওই বামেদের ব্রিগেড, তার সাফল্য, সেটাকে আটকে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজীব কুমারের পাশে না দাঁড়ালে রাজীব কুমার হাটে হাড়ি ভেঙে দিতে পারেন সম্ভবত। সেই রাজীব কুমার আবার এসে পুলিশের জায়গায় বসেছেন। এইখানেই তো সেটিংটা। একজন আইপিএস অফিসার আইএএসের ভূমিকায় কাজ করে গেলেন তথ্য প্রযুক্তি দপ্তরে এত দিন। এই যে কেন্দ্রীয় সরকারের যে কি একটা কর্মীবর্গ না কি একটা দপ্তর আছে, সেই দপ্তর একদিনও রাজীব কুমারকে জিজ্ঞেস করলো না কেন যে আপনি তো আইপিএস অফিসার, আপনি আইএএসের ভূমিকায় কাজ করতে পারেন? মিডিয়াও কিন্তু কোনোদিন এই প্রশ্ন করেনি। চাল ডাল তেলের দাম যখন বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম যখন বাড়ছে, মিডিয়া প্রশ্ন করবে কি? মিডিয়া কি করবে না আমাদের জানার দরকার নেই। আমরা এই প্রশ্নই করে যাব, এই প্রশ্নই আমরা করে যাব। এ অনেক পুরনো একটা গল্প আমি শুনেছিলাম। সেই বিভিন্ন যুদ্ধ ইত্যাদি নিয়ে যখন কমিউনিস্টদের দেশের শত্রু বানিয়ে দেওয়া হচ্ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এরকম কোনো একজন আর্মি অফিসার এসেছিলেন আর কি, এই ঘটনা বলি বিবৃত করার জন্যে। ওটা আলোচনা শেষ হওয়ার পর সম্ভবত দাঁড়িয়ে বলেছিলেন যে ইজ দেয়ার আ কমিউনিস্ট, মানে ঘরের মধ্যে কেউ আছে আর কি। কয়েকটা হাত উঠেছিল যে হ্যাঁ, এখন আমরা আছি। যতদিন গরিব মানুষের যন্ত্রণা থাকবে, যতদিন 99% মানুষের খেটে খাওয়ার রোজগার, 1% মানুষ লুটে খেয়ে যাবেন, ততদিন বামপন্থীরা থাকবে। এবং ততদিন আসলে আজ হোক বা কাল হোক মিডিয়াকে এই যন্ত্রণার কাহিনী, এই লড়াইয়ের কাহিনীটাই এস্টাবলিশ করতে হবে। সেটা ওই 4 দেওয়ালের মধ্যে না হলেও রাস্তার যে লড়াই হবে, স্ট্রিট ফাইট যেটা হবে, সেখানে নেমে পড়তেই হবে। আর মাত্র 2 দিন বাদে ব্রিগেড,
ব্রিগেড সমাবেশ নিয়ে, এই যে জনগণের যে ব্রিগেড হতে চলেছে, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ব্যাঙ্গালোর থেকে পরিযায়ী শ্রমিকরা ট্রেনের টিকিট কেটেছেন এখানে আসবেন বলে। কেরালায় বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকরা আমাদের সংগঠনের নেতৃত্বদের সাথে কথা বলে জায়েন্ট স্ক্রিন লাগিয়েছেন কেরালায় সমস্ত পরিযায়ী শ্রমিকরা দেখবেন বলে। দার্জিলিং, জলপাইগুড়ির চা বাগানের শ্রমিকরা টিকিট কেটে ফেলেছেন এই ব্রিগেডের মাঠে আসবেন বলে। হাজারো মানুষ, লাখো মানুষ, উৎসাহী মানুষ, বিক্ষুব্ধ মানুষ, রেগে থাকা মানুষ, অধিকার ছিনিয়ে নিতে পারবে যে মানুষ, সেই মানুষ এই ব্রিগেডের মাঠে আসবেন। কারণ আমাদের এই দুর্নীতিতন্ত্র যেটা চলছে, নেই রাজ্য যেটা চলছে, সেইটাকে পাল্টে দিতে হবে আমাদের। সেই পাল্টানোর লড়াইতে হাজারো লাখো মানুষ আসবেন। আর তাদের জেদ যা থাকবে, তাদের প্রতিরোধের স্পর্ধা যা থাকবে, তাদের শপথ যা থাকবে, তাতে চোর, চিটিংবাজ, দাঙ্গাবাজদের বুকে ভয় ধরতে বাধ্য থাকবে। কলতান, আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের এতটা সময় দিলেন, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার। আপনারাও দেখতে থাকুন আনকাট।